আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ানা ইলফিস। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। স্মৃতিসৌধ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী সহ নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা। মন্ত্রী করার শর্তে জোট হয়নি বলেছেন কাদের। 14 দল থেকে মন্ত্রী নেওয়া হবে প্রত্যাশা নাসিমের। সচিবালয়ে নতুন মন্ত্রীদের প্রথম অফিস, পদচারণায় মুখর প্রশাসনের প্রাণকেন্দ্রে সচিবালয়। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার মন্ত্রীদের। সরকার গঠনকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে জনগণ, বলেছেন মির্জা ফখরুল। সরকারের বিরুদ্ধে প্রহসনী নির্বাচনের অভিযোগ, জাতীয় সংগ্রাম করবে ঐক্যফ্রন্ট, জানিয়েছেন ডক্টর কামাল হোসেন। 1 মাসের মধ্যে তৈরি পোশাক খাতের সমস্যা সমাধানের আশ্বাস ত্রিপক্ষীয় বৈঠকে। নৈরাজ্যের বিরুদ্ধে হুঁশিয়ারি। মিরপুর ও সাভারে শ্রমিক পুলিশের সংঘর্ষে অর্ধশতাধিক আহত। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে মন্ত্রিসভার পরিবর্তন ও সম্প্রসারণের ইঙ্গিত দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে নতুন মন্ত্রীরা জানান, শাসক নয়, সেবক হয়ে কাজ করতে চান তারা। নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সকালে ধানমন্ডি 32 নম্বরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান নতুন মন্ত্রিপরিষদ। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সঠিক ব্যক্তিদের সঠিক দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভায় আওয়ামী লীগ ছাড়া 14 দলের কেউ না থাকলেও জোটের মধ্যে কোনো টানাপোড়েন নেই বলে মনে করেন ওবায়দুল কাদের। 14 দল আমাদের দুঃসময়ের শরীক, তাদের আমরা একসঙ্গে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নির্বাচন করেছি, সরকার গঠন করেছি। এর আগে মন্ত্রিসভায়ও তারা ছিলেন গুরুত্বপূর্ণ পদে, ভবিষ্যতে থাকবেন না এই কথা তো আমি এই মুহূর্তে বলতে পারছি না। এরপর সকাল 11টায় সাভার যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মন্ত্রিসভার সদস্যদের নিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা সহ নবনির্বাচিত মন্ত্রিপরিষদের সদস্যরা। এ সময় নতুন মন্ত্রীরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও গতিশীল করতেই কাজ করে যাবেন তারা। আমাদের লক্ষ্য বাংলাদেশকে একটি আধুনিক উন্নত রাষ্ট্রে পরিণত করা, যেখানে ক্ষুধা দারিদ্র থাকবে না, বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, মাদক থাকবে না, কোনো অস্থিতিশীলতা থাকবে না। যেখানে যেখানে আমাদের আরো ভালো করবার আরো সুযোগ রয়েছে, যেখানে কিছু পরিবর্তন করবার প্রয়োজন রয়েছে, সেই কাজগুলোকে সেভাবে করব ইনশাআল্লাহ। জনগণ যে জনরায়টা দিয়েছে সেটার অর্থ হচ্ছে ক্ষমতা নয়, দায়িত্ব, এবং আমাদের সকলকে সেবকের মানসিকতা নিয়ে, শাসকের নয় সেবকের মানসিকতা নিয়ে যেন আমরা কাজ করি। দেশকে আরও এগিয়ে নিতে নিজ এলাকার ভোটারদের পাশাপাশি দেশবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন নতুন মন্ত্রীরা। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কুলখানি অনুষ্ঠিত হয়েছে আজ। রাজধানী অফিসার্স ক্লাবে আয়োজিত দোয়া মাহফিলে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ অংশ নেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ সময় সৈয়দ আশরাফুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। গত বৃহস্পতিবার ব্যাংককের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ আশরাফুল ইসলাম। রোববার 3টি পৃথক জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের মরদেহ। এদিকে কুলখানিতে যোগদান শেষে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম 14 দলের শরিকদের কারো কারো মন্ত্রী পরিষদে যোগদানের বিষয়ে প্রত্যাশার কথা জানান। নতুন মন্ত্রীদের পদচারণায় মুখর হয়ে ওঠে সরকারের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। মঙ্গলবার নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নেন মন্ত্রীরা। কর্মকর্তা কর্মচারীরা ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের। ইশতেহার অনুযায়ী সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি ও মাদক নির্মূলকেই নতুন সরকারের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তা বাস্তবায়নে সবার সহযোগিতা চান নতুন মন্ত্রীরা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বচ্ছ উপায়ে দেশ চালাতেই মন্ত্রিসভা ঢেলে সাজানো হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাভার থেকে মন্ত্রিসভার সদস্যরা সোজা চলে যান সচিবালয়ে। নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের আগমনে সরব হয়ে ওঠে প্রশাসনের প্রাণকেন্দ্র। নিজ নিজ দপ্তরে ফুলের শুভেচ্ছায় সিক্ত হন তারা। কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি রাজনৈতিক সহকর্মী, শুভানুদায়ীরাও শুভেচ্ছা জানান সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়কসহ বিভিন্ন ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনা সহ অপরাধীদের দমন করাই নতুন মন্ত্রিসভার প্রধান কাজ। দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিয়ে একই কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রীও। অপরাধ হলে অপরাধ যেই করুক, অপরাধের শাস্তি হতেই হবে,
এ ব্যাপারে আমাদের টলারেন্স, প্রাইম মিনিস্টারের টলারেন্স একেবারেই জিরো। নতুন মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে তিনি এই বার্তাটাই আবার পৌঁছালেন যে দুষ্টের দমন, শিষ্টের পালনের ব্যাপারে সরকার শতভাগ আন্তরিক। গতবারও তারা এই সন্ত্রাস, অগ্নি সন্ত্রাসের রাজনীতি শুরু করেছিল, সেইটা তারা ব্যর্থ হয়েছে এবং জনগণের থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবারও যদি এই ধরনের কিছু করতে চায় তারা আবারও জনবিচ্ছিন্ন হবে। খাদ্য, স্থানীয় সরকার, গণপূর্ত সহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন একেবারেই নতুন ব্যক্তিরা। তাই দায়িত্ব পালনে সবার সহযোগিতা চান তারা। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উন্নত বাংলাদেশ লক্ষ্যে পৌঁছার জন্য যে কর্মপরিকল্পনা নেওয়া আছে ইতিমধ্যে, সে পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য আমি আমার সর্বাত্মক আন্তরিকতা দিয়ে কাজ করব। আমার ভিতরে যেন অহংকার না ঢোকে, আর আমি যেন সততাকে আমি বিসর্জন না দিই, এই দোয়াটা করবেন। এবং এই দোয়া নিয়েই এবং সততা নিয়ে আমি এই খাদ্য মন্ত্রণালয় চালাতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন। দায়িত্ব নিয়েই গণমাধ্যমের বিকাশে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। আর কৃষিকে লাভজনক পেশায় পরিণত করার কথা বলেন নতুন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। আমার না শুধু সার্বিকভাবে সরকারের দায়িত্ব হবে যে কিভাবে আমরা এই কৃষিকে বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ করতে পারি এবং ভ্যালু এডিশন করতে পারি, করে এটাকে একটা লাভজনক পেশা হিসাবে রূপান্তর করতে হবে। অনেকগুলো হুইফোর অনলাইন মিডিয়া সংবাদ মাধ্যম তৈরি হয়েছে, তারা অনেক সময় ভুল সংবাদ পরিবেশন করে অনেকের চরিত্র হননের ঘটনাও ঘটে। এগুলো আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করব। প্রতি জেলায় ক্যান্সার হাসপাতাল নির্মাণের প্রত্যয় জানান নতুন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এদিকে নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর KM আব্দুল মোমেন অর্থনৈতিক কূটনীতির ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, দায়িত্বে চ্যালেঞ্জ আছে, তবে সবাইকে সাথে নিয়ে সেই চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা সম্ভব। সকালে নিজ কার্যালয়ে তিনি কথা বলেন। বিকেলে মন্ত্রণালয়ে গেলে কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের প্রধান লক্ষ্য দেশের অর্থনৈতিক উন্নয়ন, 2021 সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্য আয়ের দেশে পরিণত করা। এজন্য দেশবাসীর পাশাপাশি বন্ধু রাষ্ট্রগুলোরও সহযোগিতা দরকার বলে মন্তব্য করেন KM আব্দুল মোমেন। এদিকে দ্বিতীয়বারের মতো পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া শাহরিয়ার আলম আশা করেন, ডিসেম্বরে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া কিছুটা ধীরে হলেও আগামীতে এই প্রক্রিয়া গতি পাবে। দেশের বাইরে থেকে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী ও মিথ্যা তথ্য পরিবেশকদের বিচারের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি। দায়িত্ব বেড়েছে, আমাদের চ্যালেঞ্জও বেড়েছে। তো আমরা সবাই মিলে কাজ করব যাতে আমাদের এই প্রত্যাশাগুলো আমরা অর্জন করতে পারি। এবং প্রত্যাশার অধিকাংশই আমাদের আপনার অর্থনৈতিক প্রত্যাশা। আমরা 2021 সালের মধ্যে উচ্চ মধ্য আয়ের দেশ হব। জাতীয় সংলাপ নির্বাচনী ট্রাইব্যুনালে দ্রুত মামলা ও আসন ভিত্তিক সফর করবে জাতীয় ঐক্যফ্রন্ট। সরকার গঠনকে জনগণ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, প্রহসনী নির্বাচনের মাধ্যমে মানুষের অধিকার কেড়ে নিয়েছে সরকার। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি, পার্লামেন্ট গঠন প্রত্যাখ্যান করেছি এবং সরকার গঠন পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করেছি। এবং আমরা বিশ্বাস করি যে এই সরকারের কোনো অধিকার নেই বাংলাদেশের এই আপনার 16 কোটি মানুষের উপরে তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করা। এদিন বিকেলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের বেইলি রোডের বাসায় বৈঠক করেন স্টিয়ারিং কমিটির সদস্যরা। নির্বাচন যেটা করার কথা ছিল, যে নির্বাচন আমরা আশা করেছিলাম, জনগণ যে নির্বাচনের মধ্যে দিয়ে তারা আসলে তাদের প্রতিনিধি বাছাই করতে পারত, সে তো হয় নাই। একটি জাতীয় সংলাপ অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে এবং নির্বাচনী ট্রাইব্যুনালে দ্রুত মামলা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এফেক্টেড যে সমস্ত এলাকাগুলো আছে, কনস্টিটিউয়েন্সিগুলো আছে, সেগুলোতে ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ সফর করবেন। জনগণকে সঙ্গে নিয়ে তারা পরবর্তী কর্মসূচি এবং তাদের দাবি যে আপনার একটা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন, সেই দাবিকে আরও জোরদার করবেন।
ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে সরকারের কর্মকাণ্ডের প্রতিবাদ জানানোর কথাও জানান ঐক্যফ্রন্ট নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপি নেতাদের ধারণা 2014 সালের তুলনায় নতুন সরকার হবে দুর্বল ও স্বল্পকালীন। নেতারা বলেন, গত 30 ডিসেম্বর যে ভোট ডাকাতি হয়েছে তা জনগণের কাছে পরিষ্কার। তারা গতবার যেভাবে দেশ চালিয়েছে এবার তা সম্ভব হবে না। বিএনপি নেতাদের আশা, একটা সময় নির্বাচন হবে এবং তা নির্দলীয় সরকারের অধীনেই হবে। 30 ডিসেম্বর নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা লাভের পর সোমবার বঙ্গভবনে শপথ গ্রহণের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করল আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। বিএনপি নেতারা বলছেন, সরকারের ভোট ডাকাতির কারণে জনগণ এবারও ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। 30 ডিসেম্বর কি নির্বাচন হয়েছে দেশের মানুষের কাছে তা পরিষ্কার। নতুন সরকার গতবারের চেয়ে আরও দুর্বল হবে বলে মনে করেন তারা। সরকার যে নির্বাচনে জিতেছে বলে দাবি করছেন, এটা যেহেতু কোনো নির্বাচন হয় নাই, 2014 সালের নির্বাচনের সরকারের তুলনায় বর্তমান সরকার আরো অনেক বেশি দুর্বল হবেন। এবার আমরা নির্বাচনে অংশগ্রহণ করাতে একদলীয় স্বৈরাচারী যে তাদের মুখোশ খুলে গেছে। এবার গতবার যেভাবে দেশ চালিয়েছেন এবার সেভাবে চালানো সম্ভবপর হবে বলে আমি মনে করি না। আমি মনে করি যে এটা একটি স্বল্পকালীন সরকার হবে এবং একটা সময় আসবে তখন এখানে আবার নির্বাচন হবে এবং একটি নির্দলীয় সরকার অধীনে নির্বাচন হবে। এই সরকার জাতির কাছে প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। নির্বাচন কি হচ্ছে দেশের মানুষের কাছে এটা পরিষ্কার। আবার দেশের মানুষ মৌলিক অধিকারগুলো ফিরে পেতে চেয়েছিল, আইনের শাসন, বাক স্বাধীনতা। তো এখন সেটা আরো খারাপের দিকে গেছে এবং স্বাভাবিকভাবে দেশের মানুষ হতাশাগ্রস্ত হয়েছে এবং তারা জাতির কাছে শুধু প্রশ্নবিদ্ধ হয় নাই, জাতির কাছে তারা, আমার মনে হয় জাতির মালিকানা আবারও কেড়ে নিয়ে তারা যে পথে চলছে সেটাকে রাজনীতি বলা যায় না। জনগণের ভোটাধিকার আদায়ের সংগ্রামে বিএনপি 20 দল ও জাতীয় ঐক্যফ্রন্ট অবিচল থাকবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। সংসদ সদস্যদের হলফনামায় আয় বহির্ভূত অর্থ সম্পত্তি প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। মন্ত্রিপরিষদ থেকে বাদ পড়া যেসব মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে তাও অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। বিকেলে দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কে বাদ পড়লো, কে থাকলো, দ্যাটস নট আওয়ার কাপ অফ টি। আমাদের প্রশ্ন হচ্ছে দুর্নীতি যিনিই করেছেন বা করবেন, যা করেছিলেন, আমরা তাদের ব্যাপারে আমাদের নলেজে আসলে উই আর গোয়িং টু ক্যাচ দেম। আমরা দৃশ্যমান কিছু করব যদি অভিযোগ থাকে এবং আপনারা অভিযোগ দেন। আমরা কথা এটুকু দিতে পারি, দুর্নীতির নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি দেখবেন আগামী 1 মাস, আগামী 2 মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি দেখবেন। শ্রমিকদের বেতন ভাতা সমস্যার সমাধান আগামী 1 মাসের মধ্যে হবে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। তবে শ্রমিক অসন্তোষের নামে নৈরাজ্য মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। দ্রুত কাজে যোগ দিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান মন্ত্রীরা। মন্ত্রীদের আশ্বাসে সন্তোষ প্রকাশ করে বুধবার থেকে কাজে যোগ দিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারাও। বেতন মজুরি বাড়ানোর দাবিতে 3 দিন ধরেই রাজপথে শ্রমিকরা। সংকট সমাধানে মঙ্গলবার শ্রম ভবনে বৈঠকে বসে সরকার, পোশাক শ্রমিক ও মালিক প্রতিনিধিরা। দীর্ঘ 2 ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠক শেষে সন্তুষ্টির কথা জানান শ্রমিক নেতারা। আমাদের শ্রমিক ভাইদেরকে আবারও আহ্বান করতে চাই, আপনারা স্ব কারখানায় আগামীকাল থেকে কাজে যাবেন। কোনো ধরনের গুজবে কান দেবেন না, কোনো ধরনের প্রতারণা বা কোনো ধরনের প্ররোচনার মধ্যে আপনারা অংশগ্রহণ করবেন না। শান্তিপূর্ণভাবে কারখানার উৎপাদন এবং কারখানার কাজ আপনারা চালিয়ে যাবেন। সমস্যা সমাধানের আশ্বাস দেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। 1 মাসের মধ্যেই এর সমাধান হবে এবং জানুয়ারি মাসের 1 তারিখ থেকে তার কার্যকারিতা হবে। কোন শ্রমিকের মজুরি বেসিক বা গ্রস কমবে না। যদি কেউ কমানোর চেষ্টা করে আমরা সকলে আপনাদের সাথে থাকব, কিন্তু ভাঙচুর চলবে না।
এদিকে আন্দোলনের নামে বহিরাগত কেউ ফায়দা নিচ্ছে কিনা সে বিষয়ে সতর্ক থাকতে সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। আমরা 100% বিশ্বাস করি আগামী 1 মাসের মধ্যে সমস্যার সমাধান হবে। কোথাও কোনো ইরেগুলারিটিস থাকলে সেটাও অ্যাডজাস্ট হবে, কিন্তু কোনোভাবেই এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। এই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী এখানে রয়েছেন, তাদেরকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে এই ধরনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ন্যায্য মজুরি, বকেয়া বেতন সহ নানা দাবিতে আজও রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের ধাওয়ায় শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। শ্রমিকরা ইট পাটকেল ছুড়লে পুলিশও ছোড়ে টিয়ারশেল। এদিকে সাভারের হেমায়েতপুরে রাস্তা অবরোধের চেষ্টা করে শ্রমিকরা, সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে। ন্যায্য মজুরি, বকেয়া বেতন ভাতাসহ নানা দাবিতে তৃতীয় দিনের মতো মঙ্গলবার সকালে বিমানবন্দর সড়কে নেমে আসে পোশাক শ্রমিকরা। সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের ধাওয়ায় শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। গাড়ি ভাঙচুরের বিষয়ে অলরেডি মামলা হয়েছে, আজকেও মামলা হবে, আর পরবর্তী বিষয়টা তদন্ত সাপেক্ষে আমরা জানাতে পারবো আপনাদের। মিরপুরের কালশীতে একই দাবিতে রাস্তায় নেমে আসে হাজারো শ্রমিক। আমাদের কয় টাকা বাড়াইছে না বাড়াইছে সেটা তো আমাদের নোটিশ দিতে হবে, সে এখনো নোটিশও পর্যন্ত দেয় নাই, আমাদের কোনো কিছু জানাই না যে কত টাকা বাড়াইছে কি বাড়াইছে। সরকার যে গ্রেড বাড়াইছে সেই অনুযায়ী বেতন বাড়াইতেছে না, তার কম বাড়ানোর চিন্তা ভাবনা করতেছে। সরকারের ঘোষণা অনুযায়ী ন্যায্য মজুরি না পেলে আন্দোলন অব্যাহত রাখার দাবি তাদের। যতদিন আমাদের দাবি না মানবে ততদিনই এই আন্দোলন আমাদের চলবে। আমাদের বেতন 9,500 টাকা বেতন আছে। আমাদের দাবি তো 16,000 টাকা। এদিকে সাভারের হেমায়েতপুরে বাগবাড়ি এলাকায় বিক্ষোভে নেমে আসে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়ে পুলিশ, এতে আহত হন অর্ধশতাধিক। এক পর্যায়ে তাদের সাথে পাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকরা যোগ দেয়। পরে তারা হেমায়েতপুর শ্যামপুর সড়কে টায়ারে আগুন দেয়। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বুধবার থেকে শুরু হচ্ছে 24তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তবে বেশিরভাগ প্যাভিলিয়নের কাজ শেষ হয়নি, এখনো চলছে নির্মাণ ও সাজসজ্জার কাজ। বুধবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন, তাই তো আগারগাঁওয়ে মেলা প্রাঙ্গণে প্যাভিলিয়নের কাজ শেষ করার আপ্রাণ চেষ্টা চলছে। যেদিকে চোখ যায় সেদিকেই চলছে সাজসজ্জা ও নির্মাণের কাজ। কোথাও রঙের আঁচড়, আবার কোথাও চলছে ইটের গাঁথুনি। এবারের মেলায় 605টি প্যাভিলিয়ন ও স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। থাকছে ফুড স্টল ও রেস্তোরাঁ। এখনো তো শেষ করতে পারি নাই, ওরা যদি আরো 2-3 দিন লাগবে। যেরকম অবস্থা দেখতেছি সবাই আগ্রহ নিয়ে আসছে, আশা করি অনেক ভালো হবে। এবারের মেলায় ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইরান সহ 22টি দেশের 52টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। यहाँ पे मेरा बड़ा भाई आता था एक्चुअली, वो फिर मैं उसी के साथ आ गया इस साल। बस हाँ, शॉल लेके आए हम और स्टूल टूल बाकी वो जो भी है। যারা কাশ্মীরিয়ান ড্রেস থাকে, যেমন ধরেন ওইটা নিয়ে এসে আমরা ওটার ভিতরে কিছু মোটিভস দিয়ে আলাদা মোটিভস করে বুটিক্স করে সেটা আমরা আবার নতুন আঙ্গিকে এই জায়গাতে করার জন্য এই জিনিসটা। বাণিজ্য মেলা নিয়ে উন্নয়ন রপ্তানি ব্যুরো আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে প্রসার ঘটাতে কাজ করবে মেলা। নতুন স্যালারি আমাদের ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে এই মাসে। যে কোনো কিছু নতুন শুরু করতে গেলে কোনো ব্যাপারে কিছু আপত্তি থাকে, ক্লারিফিকেশনের দরকার হয়, যেটা আমরা করে ফেলবো। আমরা কোনো অবস্থাতেই এটাকে এইভাবে চলতে দিতে পারি না, এটা দেশের সবচেয়ে বড় লাইফ লাইন। আজকে আমরা আলোচনা করে আমরা শর্ট আউট করার চেষ্টা করব। মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আর প্রাপ্তবয়স্কদের 30 টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য 20 টাকা প্রবেশ মূল্য রাখা হয়েছে। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। নিচে সিবিসি টাইল সংবাদ বিরতির সাথেই থাকুন, ফিরে এসে থাকছে।
বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা জানাতে কাল টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে সাজ রব সেখানে। গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য না হলে অংশগ্রহণমূলক নির্বাচনে কোনো লাভ নেই বলেছেন কমিশনার মাহবুব তালুকদার। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। চতুর্থবার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা জানাতে কাল গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে টুঙ্গিপাড়ায় সাজ রব বিরাজ করছে। ফুলে ফুলে সুশোভিত করা হয়েছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ। প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে টঙ্গিপাড়ায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তোরণ, ব্যানার, ফেস্টুন ও বর্ণিল পতাকায় ছেয়ে গেছে গোপালগঞ্জের টঙ্গিপাড়া। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স ধোয়া মোছা, সাজসজ্জা ও অলঙ্করণের কাজ প্রায় শেষ। নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে ওনার মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে উনি শ্রদ্ধা নিবেদন করেন। গণপূর্ত বিভাগের কর্মরত বিভিন্ন অফিসার এবং অন্যান্য কর্মীবৃন্দ, জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ সবার সম্মিলিত চেষ্টায় আমরা এটা সুন্দরভাবে সুচারুরূপে আমরা পরিদর্শনের জন্য পরিদর্শন উপযোগী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকাল 11টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পরে ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ সফর উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার কাজ তদারকি করছেন। মাননীয় প্রধানমন্ত্রী আসন্ন সফর উপলক্ষে আমরা ইতিমধ্যেই সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইতিমধ্যে কাজ শুরু করেছে। 9 তারিখে আরও বিশাল পরিসরে আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যগণ কাজ করবে। জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে নব উদ্যমে কাজ শুরু করবেন এমন প্রত্যাশা গোপালগঞ্জবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জঙ্গি সংগঠন জেএমবির উত্তরাঞ্চলের সমন্বয়ক সহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলিসহ জিহাদি বই উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে র্যাব 13 এর কার্যালয়ে এক ব্রিফিংয়ে জানানো হয়, রংপুরের তারাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ও নগরীর প্রাইম মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো জেএমবির উত্তরাঞ্চল সমন্বয়ক আব্দুর রহমান বিশ্বাস, সদস্য আখিনুর রহমান, লোকমান আলী ও মিজানুর রহমান। জঙ্গিরা রংপুরের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিল। গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য না হলে অংশগ্রহণমূলক নির্বাচনে কোনো লাভ নেই বলেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। নির্বাচন বিষয়ে তার অবস্থান পরিবর্তন হয়নি বলেও জানান তিনি। কমিশন সচিবালয়ে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তার বক্তব্যে সৃষ্ট বিভ্রান্তির অবসানে সাংবাদিকদের একথা বলেন তিনি। মাহবুব তালুকদার বলেন, 3 জানুয়ারি কমিশনের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্যে অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিয়েছি বলেছিলেন, যা ছিল সৌজন্য প্রকাশ করে প্রশংসাসূচক মন্তব্য। 17 ডিসেম্বরে নিজের বক্তব্যের কথা উল্লেখ করে মাহবুব তালুকদার বলেন, সব দল অংশ নিলে অংশগ্রহণমূলক নির্বাচন বলা হয়, সুষ্ঠু নির্বাচনের সাথে এর কোনো সম্পর্ক নেই। আসল কথা নির্বাচন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য হচ্ছে কিনা। জানান, নিজের আগের মন্তব্যে অটল আছেন তিনি, অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। নির্বাচন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য না হলে অংশগ্রহণমূলক হলেও কোনো লাভ নেই। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা নিয়ে আমি ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে কোনো কথা বলিনি। কেমন নির্বাচন হয়েছে সাংবাদিকদের এহেন প্রশ্নের জবাবে আমি পূর্বে বলেছি, নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন, তাহলে এ প্রশ্নের জবাব পেয়ে যাবেন। এখনও আমি সেই কথাই বলি, আমার অবস্থানের কোনো পরিবর্তন ঘটেনি। ঘন কুয়াশা না থাকলেও শৈত্যপ্রবাহে নাকাল উত্তরের জেলা পঞ্চগড়ে জনজীবন। 10 দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এ জেলায়। হাড় কাঁপানো শীতে বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। হিমালয় কাছে হওয়ায় ভয়াবহ শীতের কবলে উত্তরের জেলা পঞ্চগড়। বইছে শৈত্যপ্রবাহ। বিকাল না হতেই
জেকে বসছে শীত। তীব্র শীতের সাথে যুদ্ধ করছে নিম্ন আয়ের মানুষ। গরম কাপড়ের আকুতি তাদের। কাগজ নাই, কিবা করব নাম্বার চেয়ারম্যান তো দেখে না, দেয় না। পঞ্চগড়ে অস্বাভাবিক ঠান্ডা দেখা যাচ্ছে না, শীতের কারণে দোকান নেই, বার হওয়া যায় না। কম্বল অথবা কোনো সুইটার এরকম কোনো কিছু দেওয়ার মতো কেউ নেই। আমরা নদীর ধারে বসবাস করি। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। সরকারিভাবে প্রাপ্ত কম্বল এবং সোয়েটার আমরা বিতরণ করেছি। প্রায় 25,000-এর মতো কম্বল দুস্থ এবং শীতার্তদের মধ্যে বিতরণ করা হয়েছে। গত বছরের এই দিনে দেশের সর্বনিম্ন 2.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। মঙ্গলবার পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা 7.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। হিমালয় থাকার কারণে এই এলাকায় শীতের সময় হিমেল বাতাসের কারণে এই এলাকায় শীত পড়ে। দেশের মধ্যে প্রায় দিন তেঁতুলিয়াতে সর্বনিম্ন বিরাজ করছে। গরম কাপড়ের জন্য সরকারি বেসরকারি সহযোগিতার দিকে তাকিয়ে শীতার্তরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আবারও নিচ্ছি সিবিসি টাইল সংবাদ বিরতির সাথে থাকুন। ফিরে এসে থাকছে 48 ঘন্টায় শ্রমিক ধর্মঘটে কার্যত স্থবির হয়ে গেছে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্য। ধর্মঘট দমনের কঠোর হুঁশিয়ারি মমতার। বাংলা ভিশন সংবাদে শুরুতেই আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। 48 ঘন্টায় শ্রমিক ধর্মঘটে কার্যত স্থবির হয়ে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মঘট দমনে কঠোর হুঁশিয়ারি দিলেও অনেকটাই নীরব ক্ষমতাসীন দল বিজেপি। শ্রম আইনের সংস্কার ও ন্যূনতম 24,000 রুপি মজুরির দাবিতে মঙ্গল ও বুধবার এই ধর্মঘটের ডাক দেয় সর্বভারতীয় শ্রমিক ইউনিয়ন। শ্রমিক নেতাদের দাবি, এতে অংশ নিয়েছে প্রায় 20টি শ্রমিক সংগঠনের 20 লক্ষাধিক কর্মী। ধর্মঘটের সবচেয়ে বেশি প্রভাব পড়ে পশ্চিমবঙ্গ এবং কেরালার বিভিন্ন অঞ্চলে। সড়ক ও রেলপথ অবরোধের পাশাপাশি যানবাহন ভাঙচুর ও সংঘর্ষ হয়েছে শিয়ালদা, যাদবপুর, বারাসাত, বনগাঁ, গড়িয়া সহ বিভিন্ন এলাকায়। পুলিশ ও আধা সামরিক বাহিনীর সাথে সংঘর্ষের পর আটক করা হয়েছে ধর্মঘটকারী বেশ কয়েকজনকে। দিনভর বিশৃঙ্খলা বন্ধ থাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এদিকে কঠোর দমন অভিযানে হুঁশিয়ারি দেয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, গেল 34 বছরে একের পর এক বন্ধ ডেকে রাজ্যের অগ্রগতি নষ্ট করছে বামপন্থীরা। তবে এই কর্মসূচিতে সাড়া না দিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে আপাতত শ্রম আইনের সংস্কার নিয়ে ভাবছে না সরকার। মিয়ানমারের পর এবার সৌদি আরব থেকেও রোহিঙ্গা মুসলিমদের বিতরণের প্রস্তুতি চলছে। জেদ্দার সুমাইসি কারাগারে আটক এই রোহিঙ্গাদের বাংলাদেশ পাঠানোর আভাস দিয়েছে সৌদি সরকার। রোববার মিডল ইস্ট আই নামের এক ওয়েবসাইটে প্রকাশিত ভিডিও ফুটেজের বরাত দিয়ে আল জাজিরা জানায়, এই রোহিঙ্গারা প্রায় 6 বছর ধরে সৌদির কারাগারে বন্দী। নিজেদের রোহিঙ্গা দাবি করা এই কয়েদিদের দাবি, হজের ভিসা নিয়ে সৌদি গেলেও কাজের জন্য সেখানে থেকে যায় তারা। এখন সৌদি কর্তৃপক্ষ তাদেরকে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি নিলেও রাজি নয় তারা। এদিকে জার্মানির মানবাধিকার কর্মী নেসান লুইস জানান, 2012 সালে রাখাইনে নির্যাতনের শিকার অনেক রোহিঙ্গা সৌদি আরবে গেছেন। সে সময় ভারতীয়, পাকিস্তানি, বাংলাদেশি ও নেপালি হিসেবে নিবন্ধিত হয়, সেখানে তারা রোহিঙ্গা হিসেবে পরিচিত নয়। তাই সৌদি সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মানবাধিকার সংস্থাগুলোর কিছু করার সুযোগ নেই। লুইন আরও জানান, সৌদি সরকার এই বন্দীদের নিয়ে 4 দেশের দূতাবাসকে তাগিদ দিলেও একমাত্র বাংলাদেশ ছাড়া কেউ সাড়া দেয়নি। স্মৃতিসৌধ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী সহ নতুন মন্ত্রিসভা শ্রদ্ধা। মন্ত্রী করার শর্তে জোট হয়নি বলেছেন কাদের। 14 দল থেকে মন্ত্রী নেওয়া হবে প্রত্যাশা নাসিমের। সচিবালয়ে নতুন মন্ত্রীদের প্রথম অফিস, পদচারণায় মুখর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার মন্ত্রীদের। সরকার গঠনকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে জনগণ, বলেছেন মির্জা ফখরুল। সরকারের বিরুদ্ধে প্রহসনের নির্বাচনের অভিযোগ, জাতীয় সংলাপ করবে ঐক্যফ্রন্ট, জানিয়েছেন ডক্টর কামাল হোসেন। 1 মাসের মধ্যে তৈরি পোশাক খাতে সমস্যা সমাধানের আশ্বাস ত্রিপক্ষীয় বৈঠকে। নৈরাজ্যের বিরুদ্ধে হুঁশিয়ারি, মিরপুর ও সাভারে শ্রমিক পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে।
এখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।